কোনটা ভালো হবে, হোমিওপ্যাথি নাকি এলোপ্যাথি? আমাদের মধ্যে অনেকেই দ্বিধায় থাকেন যে কখন হোমিওপ্যাথি চিকিৎসা করবেন আর কখন অ্যালোপ্যাথি। আজকের ভিডিওতে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নিয়ে কোনো বিতর্ক নয়, বরং কিছু ক্লিনিক্যাল প্রমাণ দেখাবো, যাতে করে আপনি একটা পরিষ্কার গাইডলাইন পান। এই প্রসঙ্গে আমার এক আত্মীয়র কথা বলবো। তিনি অনেকদিন ধরে অ্যালার্জিতে ভুগছিলেন। অ্যালোপ্যাথি ওষুধ খেলে কিছুটা ভালো হতো, কিন্তু বন্ধ করলেই আবার হতো। তারপর একদিন হোমিওপ্যাথি ট্রাই করলেন। এখন সমস্যা অনেকটাই কম, কিন্তু তারই ছেলের একবার টাইফয়েড হলো আর হোমিওপ্যাথি খেয়ে বসে রইল। 10 দিন পর তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। একই পরিবার, দুটো ভুল সিদ্ধান্ত, দুটো আলাদা ফলাফল। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ঠিক কোন রোগে কোন চিকিৎসা নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আর কোনোদিন বিভ্রান্ত হবেন না। হোমিওপ্যাথি নাকি অ্যালোপ্যাথি, কোন রোগে কোনটা খেলে কাজ হবেই? এই প্রশ্নটা আমাদের দেশের অধিকাংশ মানুষেরই আছে, কিন্তু আপনি কখনো সঠিক উত্তর পাবেন না। কারণ হোমিওপ্যাথি ডাক্তাররা বলেন হোমিওপ্যাথিতে সব রোগ সারে, আর অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেন হোমিওপ্যাথি মানেই ফালতু। দুঃখের কথা কি জানেন? দুজনেই নিজের পক্ষে কথা বলছেন, আপনার কথা কেউ বলছে না। আজকে আমি কোনো পক্ষ নেব না, আমি শুধু একটা কাজের কথা বলবো। সেটা হলো রোগের ধরন অনুযায়ী আপনি নিজে সিদ্ধান্ত নেন। আপনার রোগই বলে দেবে কখন কোন চিকিৎসা নেবেন। আর এইটুকু বুঝলেই জীবনে আর কোনোদিন এই নিয়ে ভুল হবে না। রোগ মূলত দু রকমের হয়, অ্যাকুট এবং ক্রনিক। অ্যাকুট মানে যেটা হঠাৎ আসে, দ্রুত বাড়ে আর শরীর দুর্বল হয়ে পড়ে, যেমন জ্বর, ইনফেকশন, হাড় ভাঙা ইত্যাদি। আর ক্রনিক রোগ মানে যেটা অনেক দিন ধরে আছে, যেমন অ্যালার্জি, আইবিএস, স্কিন ডিজিজ ইত্যাদি। এই দুই ধরনের রোগে শরীর আলাদাভাবে সামলায়। রোগের লক্ষণ, রোগের প্রাবল্য সবই আলাদা হয়, তাই চিকিৎসাও আলাদা হওয়া উচিত। এবার আপনাদের বলবো কোন ধরনের রোগে কোনটা বেশি কার্যকর হবে। আর ভিডিওর শেষে দুটো রেডিমেড চার্ট দেখাবো, সেগুলো স্ক্রিনশট করে রেখে দেবেন, পরে কাজে লাগবে। 1 নম্বর, দীর্ঘস্থায়ী অ্যালার্জি, মানে বছরের পর বছর ধরে নাক দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া আর ত্বকে চুলকানি। এইসব সমস্যা অ্যালোপ্যাথিতে অ্যান্টিহিস্টামিন কাজ করে, কিন্তু খাওয়া বন্ধ করলে আবার ফিরে আসে। এই ধরনের ক্রনিক অ্যালার্জিক কন্ডিশনে হোমিওপ্যাথি কি করে? শরীরের সেনসিটিভিটি কমানোর চেষ্টা করে, ফলে সমস্যা ধীরে ধীরে কমতে থাকে। 2 নম্বর, আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোম। যারা দীর্ঘদিন ধরে স্ট্রেসে ভুগছেন তাদের আইবিএস এর মতো পেটের সমস্যা বেশি হয়। শুধু ওষুধে এটা ভালো হয় না, রোগীর লাইফস্টাইলের পরিবর্তন করতে হয় আর কনস্টিটিউশন দেখে চিকিৎসা করতে হয়। তাই এই ধরনের পেটের সমস্যায় হোমিওপ্যাথি বেশি কার্যকর হয়। 3 নম্বর, মাইগ্রেন বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথা। যদি কোনো স্পেসিফিক ট্রিগার থাকে, যদি একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করলে ভালো ফল পাওয়া যায়। 4 নম্বর, সর্দি কাশির ধাত। যাদের বারবার ঠান্ডা লাগে, ইমিউন সিস্টেম দুর্বল, তাদের কনস্টিটিউশন অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা করলে সর্দি কাশির ধাত কমে যায়। 5 নম্বর, অ্যাংজাইটি, ডিপ্রেশন ও ঘুমের সমস্যা। মাইল্ড অ্যাংজাইটি, স্ট্রেস রিলেটেড টেনশন ও ঘুমের সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা করা ভালো। তবে সিভিয়ার ডিপ্রেশন বা সিরিয়াস মেন্টাল ইলনেসে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে হবে। 6 নম্বর, ক্রনিক স্কিন ডিজিজ, যেমন একজিমা, সোরিয়াসিস, ক্রনিক আর্টিকেরিয়া ইত্যাদি। এইসব রোগে বাইরে থেকে মলম লাগালে রোগটা চাপা পড়ে যায়। আসল কারণ বুঝে চিকিৎসা করা উচিত। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই 6টা রোগের মধ্যে আপনার বা আপনার পরিবারের কেউ আছে, যদি থাকে তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলবো, কারণ এখানে ভুল হলে জীবনের ঝুঁকি হতে পারে। 1 নম্বর, ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন টাইফয়েড, নিউমোনিয়া, ইউটিআই, গলার ইনফেকশন ইত্যাদি। এইসব রোগে ব্যাকটেরিয়া শরীরের ক্ষতি করে, এখানে অ্যান্টিবায়োটিক দরকার। হোমিওপ্যাথি এখানে যথেষ্ট নয়, সময় নষ্ট করলে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তবে আমার অভিজ্ঞতায় দেখেছি ইউটিআই ও গলার ইনফেকশনে হোমিওপ্যাথি যথেষ্ট ভালো কাজ করে। 2 নম্বর,
এমার্জেন্সি সিচুয়েশন, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, তীব্র পেটে ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস, রক্তপাত ইত্যাদি। এইসব ক্ষেত্রে হোমিওপ্যাথি একদম নয়। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে যাওয়া উচিত। একটু দেরি হলে ভয়ানক বিপদ হতে পারে। 3 নম্বর, ডায়াবেটিস, হাইপারটেনশন ও থাইরয়েড। এই রোগগুলো একবার হলে সারা জীবন ম্যানেজ করে চলতে হয়। এইসব ক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসা করা উচিত, তবে হোমিওপ্যাথি সাপ্লিমেন্টারি হিসাবে চলতে পারে। 4 নম্বর, ছোটদের উচ্চ জ্বর। শিশুদের 104 ডিগ্রির উপর জ্বর হলে সময় নষ্ট করা চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া উচিত। 5 নম্বর, ক্যান্সার বা গুরুতর রোগ। যদিও এই নিয়ে ইন্টারনেটে অনেক ফলস ক্লেম আছে। সাইড এফেক্ট ম্যানেজ করতে হোমিওপ্যাথি সহায়ক হতে পারে, কিন্তু মেন ট্রিটমেন্ট অবশ্যই অ্যালোপ্যাথি হওয়া উচিত। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হয়ে বলছি, ভুল সিদ্ধান্ত নেবেন না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে বড় বিপদ আপনি এড়াতে পারবেন। এবার আমি দুটো চার্ট দেখাবো, যেটার কথা বলেছিলাম। হোমিওপ্যাথি সবচেয়ে ভালো কাজ করে অ্যালার্জি, আইবিএস বা পেটের সমস্যা, মাইগ্রেন, বারবার সর্দি কাশি, স্কিন ডিজিজ, অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম ও স্লিপ ডিসঅর্ডারে। আর অ্যালোপ্যাথি ভালো কাজ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এমার্জেন্সি সিচুয়েশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েড, হাই ফিভার, সার্জিক্যাল কেস ও ক্যান্সারের চিকিৎসা। এই দুটো চার্ট স্ক্রিনশট করে রেখে দেবেন, পরে কনফিউশন হলে একবার দেখে নেবেন। এই ভিডিওতে আমি কোনো পক্ষ নেইনি, আমি শুধু একটা কথাই বলেছি, রোগটা বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। অনেকেই আছেন যারা হোমিওপ্যাথিতে আস্থা রাখেন, আবার অনেকে আছেন যারা অ্যালোপ্যাথিতে ভরসা করেন। কিন্তু রোগ বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিওতে আপনার কোন অংশটা সবচেয়ে বেশি কাজে লাগলো তা কমেন্ট করে জানান। কমেন্টে এটাও জানান আপনি কখনো অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন কিন্তু ফল পাননি, অথচ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ফল পেয়েছেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, হাইপ করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।